আমার বাবা একদিন বসেছিলেন সূর্যাস্ত বেলায়, তার কিছু করার ছিল না। সেই দৃশ্য সেই সন্ধ্যা থেকে আমার উপর উত্তরাধিকার সূত্রে সবচেয়ে নিরাশা চাপিয়ে রেখে গেছে। এই কবিতাটির শিরোনাম আমার বাবা, লিখেছেন মনীন্দ্র গুপ্ত। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানে। যদিও আর একদিন পর, অর্থাৎ 21 জুন বিশ্ব বাবা দিবস, সেই বাবা দিবসকে সামনে রেখে পৃথিবীর সকল বাবার প্রতি সম্মান জানিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন। আজ আমাদের সাথে একজন গুণী ও সম্মানিত চলচ্চিত্র ব্যক্তিত্ব উপস্থিত আছেন, যিনি তার জীবনের একটি দীর্ঘ সময় নিরলসভাবে এদেশের সিনেমা তথা সংস্কৃতি জগতে অবদান রেখে চলেছেন। চলচ্চিত্রের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023-এ আজীবন সম্মাননায় ভূষিত করা হয়েছে। তিনি বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক ও চিত্র সম্পাদক জনাব ফজলে হক। আরও উপস্থিত আছেন ফজলে হকের দুই সুযোগ্য সন্তান, ভিডিও এডিটর নাদিমুল হক নাদিম, এবং আরও উপস্থিত আছেন চিত্রগ্রাহক আজিমুল হক আরজু। চলুন দর্শক, কথা বলি তাদের সাথে। আমি প্রথমেই ফজলে হককে দিয়ে আসতে চাই। এই বাবা দিবসের যে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনাকে। জি, আমি প্রথমেই জানতে চাই যে এই যে আজকে আপনার ছেলেদের সঙ্গে আপনি বসেছেন এবং আপনারা একই বাবা ছেলে, এবং আপনার আরও একজন ছেলে রয়েছে, সেও মিডিয়ার সঙ্গে যুক্ত আছে, তো এই যে আজকে ছেলেদের সঙ্গে বসছেন, কথা বলছেন, বাবা দিবসকে সামনে রেখে কেমন লাগছে আপনার? এটা আমার সৌভাগ্য, কারণ ইদানিং যেটা আমাদের একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা যে কাজ করি ওটাকে রেসপেক্ট করি না, আর আমাদের সেকেন্ড জেনারেশনকে ওটাতে আনতে চাই না, কেন জানি না। স্পেশালি সংস্কৃতি আঙ্গনে যারা কাজ করতেছে তারা তাদের জেনারেশনকে আনতেছে না এদিকে। ইনকাম এখান থেকে করবে, বাচ্চাদেরকে ইংল্যান্ডে পাঠিয়ে দিল, কানাডায় পাঠিয়ে দিল, এটা বা অন্য কোনো প্রফেশন চলে যাচ্ছে, অন্য প্রফেশনে দিয়ে দিল। তো আমি আমার প্রফেশনকে রেসপেক্ট করি। আমি আমার এই যে চলচ্চিত্র অঙ্গন হোক বা মিডিয়া হোক, এটাকে রেসপেক্ট করি, যে কারণে আমার সন্তানদেরকে এদিকেই আনার চেষ্টা করছি। আমি তো আনি নাই, আমি ওদেরকে গাইড করছি। তারা এসেছে তাদের যোগ্যতায়, তারা আজকে এস্টাবলিশ হয়েছে তাদের যোগ্যতায়, আমার না। আমি শুধু ওদেরকে রাস্তা দেখাইছি। সেজন্য আপনি বাবা হিসেবে অত্যন্ত সার্থক, এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আজকে আমাদের সাথে এই এত কষ্ট করে এনটিভিতে উপস্থিত হয়েছেন। আমরা নিশ্চয়ই পুরো অনুষ্ঠান জুড়ে এই বিষয় নিয়ে আরও কথা বলবো। তো আমাদের সাথে আজকে আপনার বড় ছেলে এবং মেজ ছেলে নাদিমুল হক নাদিম এবং আজিমুল হক আরজু উপস্থিত আছেন, এবং আপনার আরও একটি ছেলে রয়েছে ফাহিমুল হক। হ্যাঁ, উনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রযোজক হিসেবে আছেন। প্রযোজক, জি। তো আমি যদি একটু নাদিমুল হকের কাছে আসতে চাই, যে আপনি নিজেও একজন বাবা, তাই তো? তো এই যে বাবা হওয়ার আগের এই বাবা এবং বাবা হওয়ার পরে আপনি নিজে বাবা, এই অনুভূতিটা কেমন লাগে আপনার কাছে? সেটা তো অবশ্যই একটা মানে বাবা মানে বাচ্চাদের মুখে যখন বাবা কথাটা শুনি, ডাকটা আগে বুঝতাম না, যখন আমার আব্বাকে আব্বু ডাকতাম। এখন যখন আমার মেয়েরা আমার সামনে এসে যখন বলে যে বাবা এই জিনিসটা লাগবে বাবা, তখন নিজের কাছে এমন হয় যে আসলে টানটা মানে সন্তানের সঙ্গে বাবার যে একটা রিলেশনটা, সেটা তখন এখন বুঝি যে আমরা মানে জ্বরে পড়লে আমার আব্বা আম্মার যে অবস্থা ছিল, তখন বুঝতাম না যে এত কি করছে। কিন্তু এখন বুঝি যে আমার বাচ্চার যখন জ্বর হয় তখন আমার কেমন লাগে, বাবা কেমন লাগে, বা ভালো রেজাল্ট করলে যেরকম ভালো হয় এরকম। আমি সেটাই বলছিলাম যে নিশ্চয়ই আপনি বাবা হওয়ার আগে নিশ্চয়ই আপনার এরকম অনুভূতি কাজ করতো না যে আমার বাবা আমাকে কিভাবে ফিল করে, তাই তো? আমরা আজমল হক আরজুকে দিয়ে আসতে চাই যে আমি জানি যে বাবার সাথে আপনাদের ভাই বোনদের, আপনার এক বোন 3 ভাই, একেবারে বন্ধুর মতো সম্পর্ক। উনি বলছিলেন যে উনি ওনার রাস্তাটা দেখিয়ে দিয়েছেন আপনাদেরকে। তো এই যে বাবা যে বন্ধু হয়ে উঠলো এবং বাবার কাজ এতদিন ধরে দেখছেন, কেমন লাগে? মানে এটা এক কথায় মানে অসাধারণ একটা অনুভূতি। বাবা বন্ধু হয়ে উঠলো তো ছোটকাল থেকেই। আমরা যখন ছোট ছিলাম, আব্বু প্রচণ্ড ব্যস্ত, কিন্তু আব্বু যখন বাসায় ফিরতো আমরা তখন পরীক্ষা চলছে, পড়ছি, আব্বু আমাদেরকে সময় দেওয়ার সাথে সাথে আমাদের সাথে খেলতো।
তখন আসলে ক্যারাম খেলা ছিল, ভিডিও গেমস ছিল, দাবা ছিল। আব্বু 2 শিফট কাজ করে এসেও কিন্তু আমাদের সাথে 1-1.5 ঘন্টা সময় তখন থেকে অতিবাহিত করতো। এবং এই জিনিসটা যে আমাদেরকে কত কাজে দিয়েছে, এটা আমরা এখন বড় হয়ে আমরা ব্যস্ততার অজুহাতে বা ব্যস্ততার কারণে আমাদের ছেলেকে কিন্তু অতটা সময় দিতে পারছি না, বা আমরা এসে বলি টায়ার্ড। আর তখন বাবা 4 জনকে সময় দিত, জীবনে কখনো টায়ার্ড হননি আর কি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে উনি 4টা সন্তানকে একসাথে সময় দিয়েছেন যে সময়, এবং তার কোনো ছিল না, টায়ার্ডনেস ছিল না। এবং আমাদেরকে তখন তো আসলে ইউটিউব বা ফেসবুক বা এত গুগল ছিল না, তো আমাদের সমস্ত কোশ্চেন তো আব্বুর কাছেই ছিল, সেটা পড়াশোনার হোক, সেটা খেলার হোক, সেটা ফিল্মের হোক। তো ওই প্রশ্নগুলোর উত্তর পেতাম আব্বুর কাছে, এবং কখনোই মানে ওরকম টায়ার্ডনেসের কারণে এখন যাও পরে কথা বলছি ওগুলো কখনো ছিল না। সেই মানে ইয়াটা ছিল। আমরা 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 মানে আরো কথা শুনবো বাবার সম্পর্কে নিশ্চয়ই। আজকে আপনাকে ঘিরেই এই আয়োজন এবং আপনাকে উপলক্ষ করে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে এত কাজ থাকতে আপনি এই চিত্র সম্পাদনার কাজটি কেন বেছে নিয়েছিলেন সেই ছোটবেলায়, এবং আপনি বলছিলেন যে সেই 8 বছর বয়সে আপনি এই কাজের সঙ্গে যুক্ত হয়েছেন, মানে কিভাবে হয়েছিল? স্টুডেন্ট, ক্লাস 8 এ পড়তেন তখন। আমার চাচাতো ভাই প্লাস দুলা ভাই উনি এডিটর ছিলেন, ফিল্ম এডিটর ছিলেন। আচ্ছা। তো এডিটরদের কাজ তো কাটিং করার, ফিল্ম জোড়া দেওয়াটা কাজটা ছিল অ্যাসিস্ট্যান্টদের। আচ্ছা। তো আমি ওই আমলে, আমি বলতেছি 1955 এর কথা, 1955 ক্লাস 8 এর স্টুডেন্ট। আমি পকেট মানি পাইতাম 1 আনা। আচ্ছা। 1 আনা। তো আমি পার্ট টাইম কাজ পাইলাম যে একদিন জোড়া দিলে 5 টাকা পাবো। তো 5 টাকা আমার কাছে বিরাট একটা। এই লোভেই, আর আমাদের বাসা ছিল লাহোরে, স্টুডিওর জাস্ট অপোজিটে, কারণ লাহোর পাকিস্তানে সেই সময় ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রি এস্টাবলিশ হয়নি। আচ্ছা, মানে এফডিসিও ছিল না। এফডিসি তো অনেক পরে হয়েছে, ফিল্মও ছিল না। তো প্রথম ছবি যেটা এখানে তৈরি হয়েছে মুখোমুখোশ, ওটার কাজ আমি লাহোরে বসে করছিলাম কিছু। আচ্ছা। কেন, ওটার এডিটর ছিলেন এমএ লতিফ সাহেব, আমাদের অনেক সিনিয়র এডিটর। তো ওনার অ্যাসিস্ট্যান্ট ছিল দাউদ খান, সে একটু অন্য ফিল্ম নিয়ে ব্যস্ত ছিল। তো আমি যেহেতু খুব অল্প বয়সী আর কাজ শেখার শখ ছিল, তো আমাকে দিয়ে উনি 4-5 দিন কাজ করাইছিলেন। তো আমি কমপক্ষে ক্লেম করতে পারি যে বাংলাদেশে ফিল্মের জন্ম থেকে আমি যুক্ত। তাহলে আপনার যে এই যে মানে কাজের প্রতি আগ্রহ ছিল বা যেভাবে আপনি এসেছেন, পরবর্তীতে যে এডিটিং এর কাজটা কিভাবে শিখলেন? এডিটিং এর কাজটা লাহোরে একটা সিস্টেম ছিল, যেটা এখন ইনস্টিটিউটগুলোতেও আছে, যে ডাইরেকশন ডিপার্টমেন্টে যেতে হলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কমপক্ষে 1 বছর কাজ করতে হয়। আচ্ছা। তাদের আইডিওলজি ছিল যে সব কাজ তোমাদেরকে করতে হবে এমন কথা না, কিন্তু তোমাদেরকে কেউ কোনো কাজে ফাঁকি না দিতে পারে, এতটুকু শিখ। তো আমি ক্যামেরাও কাজ করেছি, যেমন ঢাকায় শহীদ তিতুমির ছবিতে 5টা ক্যামেরা ইউজ হয়েছিল। আমার টাইটেলে নাম আছে ক্যামেরাম্যান হিসাবেও, কারণ একটা ক্যামেরা আমি হ্যান্ডেল করছি। সাউন্ড ডিপার্টমেন্টে কাজ করেছি। ডাইরেকশন আমার উদ্দেশ্য ছিল, আর আমার গোল ছিল ডাইরেকশন। আলটিমেটলি 2টা ছবি ডাইরেক্ট করেছি। তো সেই ছবিগুলোর নাম কি আপনার মনে আছে? আপনি যে দুটো ছবি, লড়াই আর সম্পর্ক। আচ্ছা। 2টা 1992-তে রিলিজ হয়েছে। তো আর এডিটিং এর স্পেশালি আমার যে এডিটিং টানলো, যে এডিটিং এ এক্সপেরিমেন্ট করার অনেক কিছু আছে। আচ্ছা। কারণ ফিল্ড ওয়ার্ক তো এরা করে আসছে, স্ক্রিপ্ট লেখা হয়েছে, শুট করা হয়েছে, সবকিছু। এখন একই শটকে, যেটা আমাদের ফিল্মে বলা হয়, একটা প্রচলন আছে যে 1+1=3। জি। 1 আর 1 শট মিলায় থার্ড ইফেক্টটা তৈরি করা যায়। তো ওই থার্ড ইফেক্ট কিভাবে তৈরি করতে হবে আর কি কি ইফেক্ট তৈরি করা সম্ভব, এটা কিন্তু ফিল্ড ওয়ার্কে হয় না, এটা টেবিলে বসেই হয়। এটা টেবিলে বসে হয়। তো এটাতে আমি মানে এক্সপেরিমেন্ট করার কিংবা নতুন কিছু করার, কারণ আমি যখন আসছি এখন বৃদ্ধ, কিন্তু তখন তো আমিও ইয়াং ছিলাম, কিছু করার একটা স্পৃহা ছিল, কিছু দেখানোর একটা কারণ ছিল। তো এই জন্য এডিটিং আমারে বেশি টানলো। আচ্ছা।
খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং দীর্ঘ 70 বছর ধরে প্রায় আপনি এই কাজটির সঙ্গে যুক্ত আছেন, মানে এটা অবিশ্বাস্য। আমরা নিশ্চয়ই অনুষ্ঠানের আরো এই মানে বিষয়ে গল্প শুনবো। আমরা যদি নাদিমুল হকের কাছে জানতে চাই যে কিভাবে, কেন বাবার এই পেশার প্রতি আপনি আগ্রহী হলেন, বা বাবার কাজকে আপনি কিভাবে দেখেছেন? ছোটবেলা যখন আমার আব্বার সঙ্গে এফডিসি যেতাম, তো তখন দেখতাম যে মানে গেট থেকে শুরু করে আব্বুর রুম পর্যন্ত সবাই আব্বুকে সালাম দিচ্ছে। আচ্ছা, এই জিনিসটা খুব ভালো লাগতো, যে মানে সম্মানটা, যে এডিটারের এত বড় একটা সম্মান। তারপর যখন টেবিলে বসতো তখন অ্যাসিস্ট্যান্টরা সবাই দাঁড়ায় আছে, উনি কাজ করছেন, ডিরেক্টররা পর্যন্ত মানে আমার আব্বা যা বলতেছে তাই শুনেন। তো দেখলাম যে এডিটিং পেশাটা আর কি অনেক রেসপেক্ট আছে, মানে দেয় মানুষ ওটাতে। আর আমার আব্বাকে ছোটকাল থেকে দেখেছি যে অনেক মানে ফিল্ম নিয়ে রিসার্চ করতে, যে কিভাবে ডেভেলপ করা যায়, এগুলো আমাকে খুব টানতো। প্রজেকশন আমাকে খুব টানতো, যে মানে আমার আব্বারা যে মেশিনে কাজ করতো ওগুলো খুব টানতো। তো ছোটকাল থেকেই আমি আর কি আমার আব্বাকে দেখে। তো এই পেশায় আপনার কতদিন মানে মানে হচ্ছে বা চলছে? এডিটিং পেশায় আমি 27 বছর হয়ে গেছে। 27 বছর। আপনি এখন একটা টেলিভিশন চ্যানেলে আছেন সিনিয়র ভিডিও এডিটর হিসেবে। আচ্ছা, তো আজিমুল হক আরজু, মানে আপনি আবার চিত্র মানে কি বলবো, যে ভিডিও এডিটর না হয়ে চিত্রগ্রাহক কেন হতে গেলেন? চিত্রগ্রাহক হতে গেলাম মানে আমি পড়াশোনার সাথে সাথে একটা থিয়েটারের সাথে যুক্ত ছিলাম, গ্রুপ থিয়েটার। তো আব্বু হঠাৎ জিজ্ঞেস করলো, তোমার থিয়েটার, নাটক এগুলোর প্রতি এত আকর্ষণ হয়েছে, তুমি কি আবার এই প্রফেশনটাকে ইয়া করবা কিনা? আমার ছোটকাল থেকে ডিরেকশনের প্রতি অনেক ইয়া ছিল। তো আব্বু আমার সাথে সমীর কুশারি সাহেব, সমীর কুশারি চাচা বলি আমরা, বাংলাদেশে আমাদের জেনারেশনে যত ক্যামেরাম্যান আছে তারা সম্ভবত দুইটা স্কুলিং থেকে ক্যামেরার কাজ শিখেছে। একটা হচ্ছে সমীর কুশারি, একজন হচ্ছেন আনোয়ার হোসেন বুলু। তো আমার সৌভাগ্য হয়েছিল আমি সমীর কুশারি চাচার সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো সমীর কুশারি চাচা উনি একজন চিত্রগ্রাহক আর পরিচালক, দুইটা মেকার ছিলেন একজন। ওনার সাথে কাজ করার মানে ইয়াতে আমার ওই ক্যামেরার প্রতি আকর্ষণটা খুব বাড়ে। আর সমীর কুশারি সাহেব উনি একজন ক্যামেরার জাদুকর ছিলেন, লাইটিং এর জাদুকর ছিলেন। তো তার কাছ থেকে এই জিনিসটা শিখে আমার ক্যামেরার প্রতি আকর্ষণটা আসলে তখন বেড়েছে। তো এই পেশায় আপনার কতদিন চলছে? আমি 97 সালের 1 অক্টোবর থেকে এই পেশায় আছি। তার মানে আমার প্রায় 30 বছরের কাছে, 29 বছর হয়ে গেছে। খুবই ইন্টারেস্টিং। তো ফজলে হক, আপনাকে বাংলাদেশের চলচ্চিত্রের মানে সোনালী যুগের অন্যতম নেপথ্য কারিগর বলা হয়ে থাকে, এবং আমি মানে বলছিলাম কিছুক্ষণ আগে যে আপনি দীর্ঘ 70 বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন, এবং আপনি 1989 সালে মুক্তিপ্রাপ্ত তোজাম্মেল হক বকুল পরিচালিত চলচ্চিত্র ইতিহাসে সর্বোচ্চ কি বলবো যে ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জ্যোৎস্নার আপনি চিত্র সম্পাদনা করেছেন। তো এরকম অসংখ্য ছবি আমি নাম বলতে পারবো, যে আবার বনবাসের উদ্যান, কাজল রেখা, অচিন দেশের রাজকুমার, মোল্লাবাড়ির বউ, হৃদয়ের কথা। এই তো এই যে একটা দীর্ঘ সময়, লম্বা সময় ধরে একই পেশায় এই যে নিজেকে নিয়োজিত রেখেছেন, তো এটা কিভাবে সম্ভব হলো, মানে আপনার কেমন লাগে? এটা আমি আগেই যেটা বললাম, যে কিছু করার একটা জেদ ছিল, যে নতুন কিছু করতে হবে। জি, যে নতুন কিছু করার জেদে আমি নতুন কিছু করে, যেমন এডিটিংয়ে আমি গর্ব করে বলতে পারি যে আমার চেয়ে বেশি এক্সপেরিমেন্ট কেউ করেনি। এডিটিংয়ে কিছু অনেকগুলো জিনিস আমি আপনার হাত ধরে নতুনভাবে স্টার্ট করেছি এখানে। তারপরে সেকেন্ডলি, আমাদের দেশে আজকে যে অ্যাকশনটা হচ্ছে, এই অ্যাকশনকে এই জায়গা পর্যন্ত আনার জন্য আমাদের 3 জনের অবদানটা যদি অস্বীকার করে কেউ, তাহলে অন্যায় হবে। 1 নম্বর জসিম, 2 নম্বর দেওয়ান নজরুল, 3 নম্বর আমি আমার নামও নিতে পারি। যে আমাদের মিলিত চেষ্টায় আজকে অ্যাকশন ওই আমাদের 1972-73 এর অ্যাকশন থেকে এই জায়গা পর্যন্ত পৌঁছাইছে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা আপনি বলছেন। আমি যেমন ইফেক্ট সাউন্ড, আমাদের এখানে ইফেক্ট সাউন্ড তৈরি হইতো না, ওই লাগাইতো না, ওই ডিসুম ডিসুম শব্দটা শোনা যেত, এটাকে আমি ডেভেলপ করেছি। তারপরে ট্রেলার এখানে তৈরি হইতো না। 74-এ
অনেকদিন আগে ছবিতে আমি টেলর বাংলাদেশে ইন্ট্রোডিউস করলাম। আমাদের টিভিতে শুধু টেলপ দেখানো হইতো ফিল্মের। 78-এ টিভি টেলরটা বারুদ ছবি থেকে আমি স্টার্ট করলাম। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা 2-3টা কারণ। এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যে হঠাৎ করে করছি তা নয়। আগে আমাদের এখানে ছবি হতো সোশ্যাল ছবি, একটা রিলে মানে একটা পোর্শনে ম্যাক্সিমাম 3-4টা সিকোয়েন্স থাকতো, আর হালকা কিছু রিঅ্যাকশনস গুলো। সোশ্যাল ছবিতে তো আর এর চেয়ে বেশি কিছু থাকে না। তো মিউজিশিয়ানদের জন্য এটা চেঞ্জ করাটা খুব ইজি ছিল। কিন্তু অ্যাকশন ছবিতে যে স্পিড, যেই ভলিউম অফ সিকোয়েন্সেস, এই কুইকলি চেঞ্জ করা বা এত জলদি এটাকে ট্রান্সফর্ম করা, এটা মিউজিশিয়ানদের পক্ষে পসিবল ছিল না। তো এটাকে আমি ওই লাইব্রেরি মিউজিক দিয়ে এটাকে কভার করার চেষ্টা করেছি। স্টার্টিংয়ে আমার অনেক অপোজিশন হয়েছে এটাতে। তো আমার তো এটা প্রফেশন ছিল না, আমার ছিল এটা শখ আর জেদ। ও যেটা আগেই বললাম যে নতুন কিছু করার এই জেদ, আর এটাতে আলটিমেটলি আমি সাকসেসফুল হয়েছি। আজকে সবাই এটা করতেছে। আমরা মানে পুরো অনুষ্ঠান জুড়ে এই বিষয়ে আলোচনা শুনবো। তো নাদিমুল হক, আপনি দীর্ঘদিন ধরে সম্পাদনার সঙ্গে যুক্ত আছেন, আপনি নিজে বাবার পথ ধরে। তো এখানে কাজ করার চ্যালেঞ্জগুলো কেমন? যেমন আমাদের এক সময় এই যে উনি বলছিলেন যে 35-এর যে সময় ছিল তখন এক ধরনের চ্যালেঞ্জ ছিল, আবার যখন ডিজিটালাইজেশন হয়েছে, এখন আবার এআই এর যুগ আসছে। তো এই চ্যালেঞ্জগুলো কেমন আসলে দেখেছেন আপনি? চ্যালেঞ্জগুলো যেরকম হচ্ছে যে এখন এডিটার কম, জয়েন করার লোক বেশি হয়ে গেছে। আগে তো আমি ফিল্মে কাজ করেছি, দীর্ঘ 2 বছর ফিল্মে ছিলাম। যে ওই আমার আব্বার মতোই যে আমাকে বিভিন্ন সেক্টরে আমাকে মানে বলেছিল যে তুমি এডিটিং এ যাচ্ছ কিন্তু সব সেক্টর তুমি ঘুরে ঘুরে দেখো। তো যেহেতু আমি ফজল হকের ছেলে ছিলাম, এই বেনিফিটটা আমি এফডিসিতে পেয়েছিলাম যে কোনো জায়গায় আমি যেতে পারতাম। তো ওইখান থেকে মানে এডিটিংটা শিখেছি। কিন্তু এখন দেখছি যে মানে এডিটিংয়ে ওই স্কিলটা নাই, খালি জোড়া আর এই দিতেছে। তো এখন এআই আসতেছে, যে এআই কিন্তু একটা লিমিটেড পর্যন্ত কাজ করছে। আচ্ছা, কিন্তু মানে মানুষের ব্রেনের সঙ্গে তো আর এআই পারবে না, মানে মানুষের ফিলিংসটা। যে আমি মানে আমার আব্বার কাছেই শিখেছি যে মানে ইনসার্টের লেন্থটা কতটুকু হওয়া উচিত, যে একটা ইমোশন সিনে একটা ইনসার্ট কতটুকু হওয়া উচিত আর একটা ফার্স্টে কতটুকু হওয়া উচিত। এই জিনিসগুলো এআই তো তার মতো করে দিবে, বা কোনো প্রম্পট লিখে দিলে সেটা হবে। কিন্তু মানে আমাদের তো ফিলিংসটা হলো ওই জায়গায়, যে এডিটিংটা এই ধরনের। আর কিছু এখন হচ্ছে যে ইফেক্টস দিয়ে এডিটিংটাকে, মানে এডিটিং আর না, এখন ইফেক্টস সব। তো এই চ্যালেঞ্জগুলো যে সবাই বলে যে ওরকম করে দেন, এরকম করে দেন, হ্যাঁ, তো এই জায়গাগুলোতে একটু চ্যালেঞ্জ। ওনারা যেমন মানে তার সিনিয়রদের হাত ধরে কাজ শিখে তারপর মানে হাতে কলমে শিখেছে। তো এখন কি এই যে এডিটিং বা চিত্র সম্পাদনা বলি, বা এই যে আমি চিত্র মানে গ্রহণের কথা বলি, কোনো ইনস্টিটিউশন কি হয়েছে আমাদের এখানে যে মানে এখানে কাজ শেখা যায়? আমাদের এখানে অনেক ইনস্টিটিউশন আছে, এখন ইউনিভার্সিটিতেও অনেক কিছু শেখা যায়। তো আমাদের এখনকার যারা এখন চ্যানেলে, আমি বলবো চ্যানেলে যারা ইন্টার্ন করছে বা নতুন ক্যামেরাম্যান হিসাবে আসছে বা এডিটর হিসাবে, তারা এখন ওই ইউনিভার্সিটি থেকেই আসছে, অথবা বিভিন্ন ইনস্টিটিউশন আছে সেখান থেকে শিখে তারপরে আসছে। তবে প্রবলেমটা যেটা হয় যে ওখান থেকে শিখে সরাসরি প্রফেশনে ঢুকে যাচ্ছে, আর বাইরে যেমন একটা সুযোগ থাকে যে ও ইউনিভার্সিটি থেকে শিখে হোক, একটা ইনস্টিটিউশন থেকে শিখে হোক, ফিল্ডে কিছুদিন কাজ করতে হয় যদি অ্যাকিউরেট কাজটা জানতে হয়। যেটা আমাদের সময় ছিল, আমরা অনেক বেশি ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি, বিভিন্ন রকমের কাজ করার পর ক্যামেরাম্যান হয়েছি। এখন ওই মানে ওই জায়গাটা একটু সুযোগটা কম। নাদিমুল হকের কাছে মনে হয় যে এখন আমাদের ইন্ডাস্ট্রি অনেক বড় হয়েছে। আমরা যদি বলি সেই 97 সালে যখন বিশ্ব টেলিভিশন আসলো, তখন অল্প কিছু মানে ক্যামেরাম্যান ছিলেন বা এডিটর ছিলেন। এখন এত ইন্ডাস্ট্রি এত বড় হয়েছে, এতগুলো চ্যানেল, এত টেকনিশিয়ানস কাজ করছে, তারা সবাই আসলে যথাযথ প্রশিক্ষণ পাচ্ছে, বা তারা মানে সবাই খুব কি বলবো যে মানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে এসছে। সিস্টেমে আসছে, কিন্তু আসল ওয়ার্কটা তো হলো মানে টেবিলে বসে, যেটা তারা দেখছে যে এইভাবে জয়েন করে, এইভাবে কাটিং করে, বা এটা
যখন তারা কাজে আসে তখন আবার তাদেরকে নতুন করে শিখতে হয় যে চ্যানেলের কাজ খুব ফাস্ট, মানে এখনই ডেলিভারি দিতে হবে, এখনই এটা করতে হবে। তো ওটা তাদেরকে একটু সমস্যায় পড়তে হয়, মানে অভ্যস্ততার মধ্যে তারপরে মানে হয়ে যায় আস্তে আস্তে, চাপে পড়ে হয়ে যায়। কিন্তু আপনি বলছিলেন যে আসলে আমাদের এখানে এডিটর বলতে আসলে নাই, যে মানে সবাই জোড়া লাগানো, আসলে এই বিষয়টা আসলে কি, মানে আমার একটু বলবেন একটু খুলে, যে আসলে এডিটর হতে গেলে আসলে কি করা প্রয়োজন? মানে আমার আব্বার কাছে শিখেছিলাম যে রান্না তো সবাই করে, ওই চাল ওই ডাল সব একই জিনিস, হ্যাঁ একই ইনগ্রেডিয়েন্ট, কিন্তু রাঁধুনিটা হলো আসল, যে আমি কিভাবে এটাকে মিক্স করে মানুষকে উপস্থাপন করি। হ্যাঁ, তো একটা এডিটর ওটাই, যে রাশ তো সবই আসে, যে ক্লোজ শট লং শট, এটাকে দর্শকের কাছে কিভাবে উপস্থাপন করব, ডিরেক্টরের একটা পয়েন্ট অফ ভিউ থাকে আর এডিটরের একটা পয়েন্ট অফ ভিউ থাকে। তো যেখানে এসে সবাই আর কি তাদের ভুলটা দেখতে পারে, ক্যামেরাম্যান বলেন, ডিরেক্টর বলেন যে আমি এই জায়গাটায় ভুল করলাম, ক্যামেরাম্যান দেখতেছে যে এই জায়গাটায়, এই ধরনের জিনিসগুলো আর কি এডিটিং এতে সেই প্রবলেম। মানে এগুলো কি আসলে মানে শেখার জন্য ইনস্টিটিউশনের মানে কাছে যাওয়া উচিত, নাকি মানে সে নিজে নিজে তার চেষ্টা বা আগ্রহ থেকে শিখতে পারবে? সব চ্যানেল বলেন বা প্রতিষ্ঠান বলেন ডাইরেক্ট তো সুযোগ দেয় না, যে শেখানোর ওই সময়টুকু থাকে না। তো বাইরে শিখে এসে এখানে আসার পরে তারপরে এখানে কিছুদিন তারা মাস 2-1 বা 3 ট্রেনিংটা নেয়, যে কিভাবে ফাস্ট কাজ করতে, মানে চ্যানেলের কাজটা কি, ফিল্মের কাজটা কি, বা কোনো, তখন তারা শিখে যায়। কিন্তু তারপরেও যেটা আর্য বলছিল, যে মানে আমি যেরকম বাইরেও কাজ করি অনেক বেশি, তারপরে যে চ্যানেলে আছে ওটাতেও কাজ করি, তো অনেক এডিটরের সঙ্গে ডিরেক্টরের সঙ্গে আমার কাজ হয়, এক একটা ডিরেক্টরের এক একটা এক্সপিরিয়েন্স থাকে, এক একটা পয়েন্ট অফ ভিউ থাকে। তো ওইগুলো সবগুলো আমি নিয়ে আমি কিন্তু আরেকজনকে দিতে পারি বেটার কিছু। এই জিনিসটা এখন যারা আসতেছে তারা কিন্তু এসেই কাজে বসে যাচ্ছে, মানে 2-3 মাস পরে ডাইরেক্ট। তো ওরা আর কোনো ওই ডিরেক্টরের, অনেক ডিরেক্টরের কাজ পাচ্ছে না, ক্রিয়েটিভিটিটা সেভাবে তৈরি হচ্ছে না। আপনি কি এই বিষয়ের সাথে একমত, যে আপনি একটা দীর্ঘ সময় ধরে আপনি বলছিলেন যে একজন সিনিয়রের হাত ধরে আপনি ইন্ডাস্ট্রিতে এসেছেন, এবং আপনি নিজের আগ্রহে, ইচ্ছায়, নিজের ভিতরের যে চেষ্টার দ্বারা আপনি আজকে এত সময় দীর্ঘ 70 বছর ধরে আপনি কাজ করে চলেছেন। তো কি করলে পরে আমাদের এই যে চিত্র সম্পাদনের বিষয়গুলো বা এই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে টেকনিক্যাল ইস্যুসগুলো, এগুলো আরো ডেভেলপ হতে পারে? আসলে আমি কিন্তু অপটিমিস্টিক, আমি পেসিমিস্টিক না, জি, আমি নিরাশাবাদী না, জি, আমি আশাবাদী। কিন্তু ইদানিং কিছুটা আমি নিরাশ হয়ে যাচ্ছি। আমরা আমাদের প্রফেশন, আমাদের কাজের প্রতি রেসপেক্টটা হারাই ফেলাইছি। আমরা এখন শুধু টাকার জন্য কাজ করে, আমাদের নেক্সট জেনারেশন যে আছে এটাকে চাকরি মনে করে নিচ্ছে, ডিউটি মনে করে। জি, দিনে দিনে আমরা যদি একটু, আমি আপনার সাথে একটু যোগ করতে চাই, যে এফডিসি দিনে দিনে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না গিয়ে বরং আরো মানে নিচের দিকে চলে যাচ্ছে। সেটা কেন আসলে হয়েছে? এটা আমি আগে যেটা বললাম, যে আমরা আমাদের কাজের প্রতি ভালোবাসাটা আমাদের নাই, আমাদের লোকজনদের নাই। এখন শুধু তারা কাজ করতেছে শুধু টাকার জন্য। তো টাকার জন্য কাজ করা আর কাজের জন্য কাজ করা, ভালোবাসা থেকে কাজ করা, জানার আগ্রহ, ভালোবাসা থেকে কাজ করা, এটা তো দুইটা আলাদা জিনিস। এখন যা হচ্ছে এটা রুটিন ওয়ার্ক হচ্ছে একটা, জি, করতে হবে তাই করা আর কি, করতে হবে তাই করতেছে। কিন্তু কিছু দিতে হবে। যেমনি স্বাধীনতার আগে আমাদের এখানে একটা কম্পিটিশন ছিল, ওয়েস্ট পাকিস্তান ভার্সেস ইস্ট পাকিস্তান। আমরা বলতাম যে ওরা শালালা বেনিয়া টাকার জন্য ছবি বানায়, আমরা সমাজের জন্য ছবি বানাই। আপনি স্বাধীনতার আগে ছবিগুলো দেখেন, ওটাতে বাংলাদেশ দেখা যাবে, বাংলা দেখা যাবে, আমাদের দেশের কালচার দেখা যাবে, আমাদের দেশের দুঃখ সুখের কথা শোনা যাবে, আমাদের চরিত্রগুলোকে দেখা যাবে, আমাদের চরিত্রগুলো দেখা যাবে, আমাদের লোকজন কিভাবে হাঁটে, কিভাবে চলে, কিভাবে থাকে, কিভাবে খায়, এটা দেখা যাবে। আজকে ছবিটা যে হচ্ছে, এটা কি কেউ বলতে পারবে কোন দেশি ছবি? যদি বাংলা ভাষা না থাকে, ওই ছবিটাকে কেউ বলতে পারবে কোন দেশের ছবিটা হচ্ছে এটা? তো আজকে আমরা বাংলা হারায় ফেলাইছি, আমাদের দেশটাকে হারায় ফেলাইছি ফিল্ম থেকে। তো এটাকে ফেরত না আনলে আমাদের ইন্ডাস্ট্রি কোনোদিনই আর সার্ভাইভ করতে পারবে না। এটাই একমাত্র কারণ, নাকি আপনারা মনে করেন যে আরো মানে ইনস্টিটিউট দরকার, বা মানে সরকার থেকে, রাষ্ট্র থেকে আরো বেশি পৃষ্ঠপোষকতার প্রয়োজন রয়েছে?
সরকারের দিকে আমরা চেয়ে থাকি। জি, আমরা সরকারকে কি দিচ্ছি? হুম, শুধু এটা চাই, ওটা চাই, এটা চাই, আমরা কি দিচ্ছি? সেই আমরা সমাজকে কি দিচ্ছি? সরকারকে কি দিচ্ছি? জি, আমরা তো কিছু দিচ্ছি না। জি, তাহলে আমাকে দিবে কেন? আর সরকার কি করবে? সরকার কি ব্যবসায়ী হুম, যে ফিল্ম ব্যবসা করবে? জি, 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 সরকার কি দিবে? আমাদেরকে ইকুইপমেন্ট দিতে পারে কিছু। ঠিক। ইকুইপমেন্ট এখন ফিল্ম কিন্তু এফডিসি নির্ভর নয়। জি, আগে ছিল এফডিসি নির্ভর, এই কারণে যে ল্যাবরেটরি আর রি-রেকর্ডিং সিস্টেম, সাউন্ডের মিক্সিং সিস্টেম এফডিসির বাইরে ছিল না। জি, এই কারণে এফডিসির উপরে নির্ভরশীল ছিল। এখন কিন্তু বাসায় বসে একটা কম্পিউটারে বসে ছবি তৈরি করা যায়। জি, এখন এফডিসির উপরে নির্ভরশীল, মোবাইলেই করা যায়। মোবাইলেই করা যায়। জি। তো এখন আমরা এফডিসি বা সরকারকে দোষ দিয়ে লাভ কি? জি, 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 এখন আমরা বানাতে পারছি না, হ্যাঁ, আমরা আমাদের দোষটা স্বীকার করছি না। হুম, আমরা শুধু সরকার আমাদেরকে দিচ্ছে না। সরকার কবে দিয়েছিল সেটাই, আমাদের? যেটাকে সোনালী যুগ বলি, ওটাতে সরকারের কি কন্ট্রিবিউশন ছিল? সেটাই, আমরা কি সরকার কি ছবি বানায় দিত? সেটাই। এখন তো বছর বছর অনুদান দিচ্ছে, অনেক আর্থিক অনেক অনেক কিছু সুযোগ দিচ্ছে। দিচ্ছে, অনুদানকে আমরা কি প্রপারলি ইউজ করছি? না, 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 ওই অনুদানের বদলে আমরা কিছু, অনুদানের বিপরীতে আমরা কিছু সমাজকে দিতে পারছি না, কিছু দিতে পারছি না। আমরা এই বিষয়ে লাভটা কি? আপনার সন্তানের কাছে জানতে চাইবো যে এই যে আঙ্কেল যেটা বললেন যে এই যে এত সীমাবদ্ধতার মধ্যে যে আমরা কাজ করছি, আমাদের এখানে আমরা একটা প্রায় বিষয় দেখি যে বিজ্ঞাপন হোক, আপনার বা ফিল্ম হোক, পোস্টের কাজ করার জন্য বাইরে চলে যাওয়ার, দিল্লিতে বা ব্যাংককে চলে যাওয়ার একটা প্রবণতা, এটা কি আসলে খুব নেসেসারি, বা এখনো কি সেই সময় আসেনি? আমাদের নিজস্ব তৈরি হয়নি? আপনি তো বিজ্ঞাপনে কাজ করেছেন, ফিল্মে কাজ করেছেন, নাটকে কাজ করেছেন। মানে আমরা আসলে এখন তো শিল্পটা উন্মুক্ত, মানে আমরা যখন ইচ্ছা তখনই আমেরিকার একটা লেটেস্ট ছবি দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার একটা ছবি দেখতে পাচ্ছি, বা যে কোনো জায়গার ছবি। তো ওদের টেকনোলজি আর ওদের মানে জ্ঞানের সঙ্গে, মানে ওদের সঙ্গে আমরা এখনো ওরকম হয়ে উঠতে পারিনি, ওদের শিক্ষা, ওদের সবকিছু। তো যার কারণে আমাদের এই জিনিসটা এখন সমস্যা হয়ে যাচ্ছে যে মানে পাল্লা দেওয়াটা, যে একটা ভালো ছবির সঙ্গে সবাই কম্পেয়ার করে যে আমরা সবকিছু, মানে এখন আমাদের কিন্তু ফিল্মও কিন্তু এখন দেখবেন যে মানে নকল হয়ে গেছে, মানে নিজস্বতাটা নাই, নিজস্বতা নাই। সেটা তো একটা মানে গল্পের বিষয়। যদি আমি আসি, আমি তো আজিমুল হকের কাছে জানতে চাই যে আসলে এই যে বাইরে চলে যাওয়ার প্রবণতা বা বাইরে থেকে ক্যামেরাম্যান নিয়ে আসার টেন্ডেন্সি, বা আমাদের এটা নাই ওটা নাই, আসলে কি আমাদের নাই, নাকি আসলে আমাদের জানার আগ্রহ নাই কোনো? না, এটার একটা কাজের সাথে আমি রিসেন্ট যুক্ত হয়েছি, সেটা হচ্ছে পোস্ট প্রো ট্যালেন্ট ল্যাব। এটা একটা রিসার্চে দেখা গেছে যে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে $500 মিলিয়ন পোস্ট প্রোডাকশনের কাজ বাইরে চলে যায়। যে কাজগুলো ইজিলি আমরা করতে পারতাম সেটা চলে যাচ্ছে ব্যাংককে অথবা থাইল্যান্ড, ভিয়েতনামে। তো ওইটার জন্য বিশ্ব ব্যাংক একটা প্রজেক্ট নিয়েছে, পোস্ট প্রো ট্যালেন্ট ল্যাব। বাংলাদেশে যদি পোস্টের 3টা সেক্টর, একটা হচ্ছে এডিটিং, একটা হচ্ছে সাউন্ড ডিজাইন, আর একটা হচ্ছে গ্রাফিক্স, এই 3টা জায়গায় আরেকটা গ্রাফিক্স, এই 3টা জায়গায় যদি বাংলাদেশ উন্নত করতে পারে তাহলে এই কাজগুলো বাংলাদেশে আসতে পারে, এবং নেটফ্লিক্স আর অ্যামাজন প্রাইম তখন বাংলাদেশে কাজ করতে পারবে। তো ওরা একটা ট্রেনিং করিয়েছে, ওইটার সাথে আমি যুক্ত ছিলাম। এখানে অস্কার উইনিং 3 জন আসছিলেন, একজন হচ্ছে সাউন্ড ডিজাইনার, একজন হচ্ছেন এডিটর, একজন হচ্ছে গ্রাফিক্স। এখানে ট্রেনিংও নিয়েছে বাংলাদেশের সব এ ক্লাস সাউন্ড ডিজাইনার, গ্রাফিক্স, এডিটিং ওনারা। তারপরে ওই ট্রেনিং এর পর ওনারা 3টা ছবি বানিয়েছে 10 মিনিটের। একটা ছবির এক্সিকিউটিভ প্রডিউসার আমি ছিলাম, ক্যান ইউ হেয়ার মি। সেটা ভূষণ চলচ্চিত্র অনুষ্ঠানে গিয়ে এবার অ্যাওয়ার্ডও পেয়েছিল, 10 মিনিটের একটা ইয়া। তো এরকমভাবে ওরা চাচ্ছে, বাংলাদেশে প্রপার ইনফ্রাস্ট্রাকচার নাই পোস্ট প্রোডাকশনের, যেটা বাইরে আছে। তো ওই ইনফ্রাস্ট্রাকচার অনুযায়ী 3টা স্টুডিও করার জন্য, স্টুডিও থাকলে আপনি প্রপার একটা পোস্ট প্রোডাকশনের জিনিস নিয়ে বের হয়ে আসতে পারবেন। একদমই। আমি অত্যন্ত দুঃখিত যে থামাতে হচ্ছে আমাদের একেবারে অনুষ্ঠানের সময় স্বল্পতার জন্য। অত্যন্ত ধন্যবাদ যে আপনারা দুজন, এবং বিশেষ করে ফজলে হক, আজিমুল হক এবং নাদিমুল হক, আপনারা এসছেন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আরো সামনে আরো বিস্তারিত আলোচনা করার কোনো সুযোগ নিশ্চয়ই আসবে আমাদের সামনে। তো বাবা দিবসের সামনে রেখে আবারও আপনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আপনাকে কি বলবো যে মানে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকেও। জি জি আমার একটা বলার আছে যে ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইফ এনিবডি হেটস ইউ ইট ইজ ইউর ফল্ট। জি 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 তো এইভাবেই আমি বলতে চাই যে আজকে আমরা বলি যে বাচ্চারা বেয়াদব হয়ে গেছে বা এটা হয়ে গেছে, কোনো বাচ্চা বেয়াদব না, জি 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 আমরা বেয়াদব বানায় জি দিচ্ছি। জি অত্যন্ত তো আমি বাবাদের কাছে আপিল করব যে ওদেরকে, যেমন আমি গর্ব করতে পারি যে আমার বাচ্চারা প্রফেশনালি কতটুকু স্ট্যাবলিশ এটা আমি জানি না, এটা আপনারা জানেন, জি 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 কিন্তু তারা মানুষ হয়েছে। জি জি মানুষ হিসাবে আমি অত্যন্ত কোনো ধন্যবাদ নালিশ পাই এবং না। দুঃখিত যে প্রোগ্রাম শেষ করতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন সংলাপ প্রতিদিন, আমাদের সাংস্কৃতিক সংগ্রাম অনুষ্ঠানটি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।